প্রাণারাম 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 প্রাণারাম। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ে শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের ৬৬তম পর্ব। আমার এই প্রাণায়াম চ্যানেলে যারা প্রতি রবিবার গভীর উৎকণ্ঠায় থাকেন নিবেদিতা নিয়ে আলোচনা শোনার, বিশেষ করে এই মাসটি বিপ্লবের মাস, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তথা জাতীয়তা বোধে, জাতীয় আন্দোলনে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে এর আগের রবিবার আমরা নিবেদিতার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ এবং তার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু এই আগস্ট মাসটি বিপ্লবের মাস, এই মাসেই পড়েছে। আগামী কয়েকটা দিন ধরেই এই বিপ্লবের রেশ বাংলাকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ রাখার যেন এক প্রয়াস বা প্রচেষ্টা বলা যেতে পারে। প্রতি বছরই আগস্ট মাসটি আমার কাছে, বিশেষ করে নিবেদিতা, স্বামীজি, বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্গভঙ্গ আন্দোলন, সমস্ত জাতীয় আন্দোলনের এই আগস্ট মাসটি যেন, আগস্ট বিপ্লব, ভারতবর্ষের ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনগুলি আগস্ট মাসকে যেন মনে করিয়ে দেয়, বা আগস্ট মাসটিও মনে করিয়ে দেয় ক্ষুদিরামের ফাঁসি 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে। তাই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে নিবেদিতার কথা বলতে গেলে, ভারতবর্ষের জাতীয় আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের কথা বলতে গেলে এই আগস্ট মাসটার কথা বিশেষ করে আমার খুব মনে পড়ে। তাই আগস্ট মাসের কোনো আলোচনাতে আসতে গেলেই আমার বিপ্লবের কথা বলতেও ইচ্ছে করে। তাই যারা আগ্রহের সাথে এই অনুষ্ঠানগুলি শুনে আমাকে উদ্বুদ্ধ করেন, তাদের সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজ ৬৬তম পর্ব, রবিবার, রাখি বন্ধন উৎসব, তার সাথে ঝুলন পূর্ণিমা এবং স্বামী নিরঞ্জনানন্দজির জন্মতিথি। এই দিনটি আমাদের কাছে খুবই পবিত্র দিন। নিবেদিতার সাথেও স্বামী বিবেকানন্দ 1902 সালে শরীর যাওয়ার পরে আমরা জানি নিবেদিতা স্বামীজির সমস্ত গুরু ভাইদের সাথে বিভিন্নভাবে যুক্ত ছিলেন এবং ভারতবর্ষের কথা, স্বামীজির কথা, শ্রীরামকৃষ্ণ দেবের কথা মুখে মুখে ফিরত। নিবেদিতার গল্পের যেন এক নতুন ইতিহাস তার কাছে উন্মোচিত হতো। ভারতবর্ষের শুধু ইতিহাস নয়, রামকৃষ্ণ বিবেকানন্দের ইতিহাস যেন পৃথিবীর ইতিহাস। সেই ইতিহাসে রয়েছে মানুষকে সঠিক পথ দেখাবার ইতিহাস। রামকৃষ্ণ বিবেকানন্দের ইতিহাসে রয়েছে নিবেদিতার মতো মানুষ, পাশ্চাত্যের মানুষেরও ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা জানাবার একটি আদর্শ। এবং শুধু আদর্শ নয়, রামকৃষ্ণ বিবেকানন্দের ইতিহাস আজকে সমান প্রাসঙ্গিক হয়ে রয়েছে। প্রতিটি পাশ্চাত্যের মানুষকে একটু নতুন পথের সন্ধান দেয়, যে নতুন পথের সন্ধান মানুষকে বাঁচিয়ে রাখে তার আশায়, বাঁচিয়ে রাখে তাকে ভবিষ্যৎকে সামনে দেখতে সাহায্য করে। এই আশা, এ প্রসঙ্গ প্রতিদিনের বেঁচে থাকার প্রসঙ্গ যেন। তাই আগস্ট মাসের কথা বলতে বলতেই আমার 1904 সালে স্বদেশী আন্দোলনের কথা মনে পড়ছে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন ভারতবর্ষ তথা বাংলার মানুষকে এক নতুন বিপ্লবের সম্মুখে পৌঁছে দিয়েছিল। 1900 খ্রিস্টাব্দ হতে 1904 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 5 বছর বাংলার জাতীয় জীবনের যেন সন্ধিক্ষণ। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসা, নিবেদিতা পাশ্চাত্য থেকে এসে ভারতবর্ষের নবজাগরণের যোগ দেয়া, অনুশীলন সমিতি থেকে বিবেকানন্দ সোসাইটি, মুক্তি সংগ্রাম,
মুক্তি সংঘ, বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন, নতুন নতুন বিপ্লবী দলের জন্ম নিচ্ছে। তার পাশে নিবেদিতার অবদান তো থাকবেই, এটি তো স্বাভাবিকই। তিনিও তো আয়ারল্যান্ড থেকে স্বাধীনতার পরিবারে, স্বাধীনতা সংগ্রামীদের পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাবা নোবেল, রবার্ট নোবেল এবং মামা দাদু হ্যামিল্টন, তারা শব্দ সিনফিন দলের সাথে যুক্ত। ভারতবর্ষের মতো তারাও তাদের দেশ স্বাধীনতার জন্য তারা সংগ্রাম করেছেন, নিবেদিতা সেটি স্বচক্ষে দেখেছেন। তাই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতীয়দের কোন পথে এগোলে স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হবে, সেটির নিবেদিতার থেকে ভালো বুঝবে কে। 1965 বাংলার বুকে করাঘাতের মতো বঙ্গভঙ্গ বাংলা, বিহার, উড়িষ্যাকে ভারতবর্ষের মানচিত্রের মধ্যে খণ্ডিত করার যে প্রয়াস, ব্রিটিশদের শাসনভারে এবং আন্দোলনকে বিশেষভাবে দমিয়ে দেওয়ার প্রয়াসকে বাংলার মানুষ তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যুক্ত মানুষরা কিছুতেই মেনে নেবে না, এটি তো স্বাভাবিকই। তাই ওই 5 বছরে 1900 সাল থেকে 1904 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার জাতীয় জীবনের যে মহাসন্ধিক্ষণ, বাংলাদেশ যেন এক নতুন শতাব্দীর পথ অতিক্রম করেছিল। সেই সময়টায় সকলের উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে 1905 20 জুলাই ইংল্যান্ড হতে সংবাদ এসেছিল, পার্লামেন্ট লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাব অনুমোদন করেছে। বাঙালির সমস্ত প্রতিবাদ নিষ্ফলা হয়ে গিয়েছিল। শুধু নিষ্ফলা হয়ে যায়নি, বাঙালির সমস্ত আশা সব যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছিল। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার সভা আর ভারত সচিবের নিকট সুরেন্দ্রনাথ তার মুসাবিদা করা 80,000 লোকের স্বাক্ষর সম্বলিত আবেদন সবই ব্যর্থ হয়ে গেল। শীঘ্রই এটাকে আইনে পরিণত করে ঘোষণা করবে ব্রিটিশ প্রশাসন, সেটা জানিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে স্বদেশী আন্দোলনের ধুমায়িত অবস্থা অতিক্রম করে প্রজ্বলিত অবস্থায় এসে উপনীত হলো বাংলার যুব সমাজ তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকারীদের মধ্যে। স্বদেশী আন্দোলনের এই প্রজ্বলিত পরিবেশে নিবেদিতাকে আমরা দেখতে পাই একেবারে রণরঙ্গিনী মূর্তিতে। সে বিপ্লবে তরঙ্গে তিনি নিঃসঙ্গ চিত্তে ঝাঁপ দিলেন। তার যৌবনের অগ্নি চারিদিকে যেন ছড়িয়ে পড়ল, তার চরণে যেন ঝঙ্কার উচ্ছ্বলিত হলো, বেজে উঠল যুদ্ধের দামামার মতো ভারতীয় জাতীয় যুব সমাজের বিপ্লববাদী প্রতিবাদ। সন্ন্যাসিনী রুদ্রাণী রূপে নিবেদিতাও আত্মপ্রকাশ করলেন। শান্ত তাপসী হলেও সিংহবাহিনীর রণচণ্ডী যেন। বাংলার জল, স্থল, জনপদ কেঁপে উঠল একসাথে। ঘোর দোদণ্ডটঙ্গার যেন মেঘের গর্জন, জলধির কল্লোল একসাথে যেন বাংলার বিপ্লবকে ঝঙ্কারিত করল। তারই মাঝখানে প্রদীপ্ত অগ্নিশিখা রূপে দাঁড়িয়ে রইলেন নিবেদিতার আহ্বান। তিনি বাঙালিদের আহ্বান জানালেন, তাদের ডেকে তিনি বুঝিয়ে দিলেন স্বদেশী কী। বললেন, স্বধর্মে নিধনংশেয় পরধর্ম ভয়াবহ। এই স্বদেশীও ঠিক তাই। বললেন, স্বদেশী মানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে জনসাধারণের প্রতিবাদ, রাজ সরকারের সঙ্গে একটি অসহযোগ প্রচেষ্টা। স্বদেশী তোমার কাছে চাই প্রাত্যহিক জীবনের বীর্যের সাধনা। অর্থনৈতিক ব্যাপারেও স্বাবলম্বী হতে হবে আমাদেরকে। স্বদেশী আমাদের সকলের জীবন মরণ সংগ্রাম, কঠোর নিয়মনিষ্ঠা আর অসম্ভব ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে পথ চলতে শুরু হলো। এই যেন বিজয়ের পথ চলা, এই যেন সামনে সংগ্রামের পথ চলা। সেদিন নিবেদিতাকে আমরা দেখেছিলাম বাংলার জননেতাদের পাশে দাঁড়িয়ে স্বদেশী আন্দোলনকে শুধু বক্তার অংশগ্রহণ করেনি, অর্থনৈতিক, সামাজিক, হিন্দুকে স্বাবলম্বী করে তুলবার জন্য রবীন্দ্রনাথের স্বদেশী আন্দোলন সমাজের পরিকল্পনা অনুসারে একটা আন্দোলন আরম্ভ করে দিলেই তো হলো না, সেটাকে তিনি ধরে রাখার প্রয়াসও করেছিলেন এবং তার সাথে চিরসাথী ছিলেন। পরাধীন জাতির পক্ষে এমন একটি পরিকল্পনা একান্ত প্রয়োজন ছিল সেদিন। দেখতে দেখতে বিক্ষোভের তরঙ্গ চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল বন্যার জলের মতো। খরবেগে স্বদেশীর বেগ পরিতপ্ত হয়ে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে জনপদে ছড়িয়ে পড়েছিল।
তাই নিবেদিতার তিলমাত্র বিশ্রাম ছিল না তখন। ইন্ডিয়ান রিভিউ পত্রিকাতে তিনি লিখছেন, স্বদেশি শিল্প বাণিজ্যের জন্য মরণপণ করতে হবে, মাত্র মনোবল সবাই সম্বল করে এই কার্যে অগ্রসর হতে হবে। শুধু মনোবল থাকবে, আর তো কিছু নেই আমাদের সম্বল। মনের জোর নিয়ে এই ব্রিটিশের বিরুদ্ধে এগিয়ে যেতে হবে। দেশবাসীর স্বজাতি সম্পর্কে যে ন্যায় বুদ্ধি আর জাগ্রত হয়েছে, সেই স্বদেশী আন্দোলন তারই যেন একটা প্রতীক ছিল সেদিন। এমনইভাবে সেদিন নিবেদিতা এই নবজাগরণের মুখে প্রেরণা সঞ্চার করেছিলেন এই যুব সমাজের। নিবেদিতার এক চরিত্রকার তিনি একটি সুন্দরভাবে একটি জায়গায় লিখছেন, যেমন চালচিত্রের উপর দুর্গার প্রতিমা, তেমনি স্বদেশী আন্দোলনের পটভূমিকার উপর ভগিনী নিবেদিতার চরিত্রচিত্র অঙ্কিত করতে হবে। বাঙালির এই স্বদেশী যুগের সাথে নিবেদিতার জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। নিবেদিতার জীবন ইতিহাস বাদ দিয়ে স্বদেশী যুগের ইতিহাস লেখা যায় না। বাঙালি একজন চরিত্রকার এমন সুন্দর কথাটি লিখছেন, কি সুন্দর কথা! চালচিত্রের উপর দুর্গা প্রতিমা, তেমনি স্বদেশী আন্দোলনের পটভূমিকার ভগিনী নিবেদিতার চরিত্রচিত্র এঁকে দিতে হবে আমাদের। কারণ তিনি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আমাদের যুব সমাজকে দেশমাতৃকা শৃঙ্খল মোচনের জন্য আর এক মাতৃস্বরূপ রূপে তিনি প্রকাশিত হয়েছেন। মায়ের দুঃখ মা যেন অনুভব করছেন, সেই মায়ের নাম ভগিনী নিবেদিতা। ইতিপূর্বে কলকাতাকে কেন্দ্র করে অরবিন্দের নির্দেশে গুপ্ত সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। নিবেদিতা তাতে ভীষণ পরিশ্রম করে অংশগ্রহণ করছেন। তরুণ বিপ্লবীদের শিক্ষা দেওয়ার জন্য মহড়া দিয়ে চলেছেন। তার লাইব্রেরির প্রায় 200 বই গুপ্ত সমিতিকে স্বেচ্ছায় দান করলেন। সবই আয়ারল্যান্ড, ফরাসি এবং রাশিয়ার বিপ্লব চেষ্টার ইতিহাস সংক্রান্ত বই। সেসব বইয়ের অধিকাংশই ভারতবর্ষে সেদিনে দুর্লভ ছিল। ছেলেরা উৎসাহের সঙ্গে সেগুলো পড়ে। যখন বুঝতে পারে না, নিবেদিতার কাছে তারা আসে। নিবেদিতা তাদের বুঝিয়ে দেয়। বোসপার্লের নিবেদিতার বাড়িতে সেদিন ছিল ওই গুপ্ত সমিতির সন্ত্রাসবাদীদের একটা শিক্ষা কেন্দ্র যেন। নিবেদিতা সেই তরুণ ছেলেদের যে কী রকম ভালোবাসতেন, যখন তারা তার কাছে আসতেন নিবেদিতা তখনই তাদের কানে বিবেকানন্দের প্রাণ বাণী উচ্চারণ করে বলতেন, তোমার দেবতা আজ চাই তোমার জীবন বলি। আজ থেকে 50 বছর পর্যন্ত তোমাদের সামনে একমাত্র উপাস্য দেবতা, সে তোমার জননী জন্মভূমি। এইভাবে নিজের জন্মভূমিকে, দেশমাতৃকাকে বাঁচিয়ে তুলতে, ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে তার সন্তানদের তিনি উজ্জীবিত করছেন। নিবেদিতার প্রভাব পড়ে সেদিন অনেক তরুণ বিপ্লবী কর্মযোগ্যী জীবনের আদর্শ করেছিলেন। এই প্রসঙ্গে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত একটি সুন্দর কথা লিখছেন এক জায়গায়। তিনি লিখছেন, ম্যাথসিনির আত্মচরিতের প্রথম খণ্ড নিবেদিতা আমাদেরকে দিয়েছিলেন। বিপ্লবীদের নিকট বাইবেল স্বরূপ সেটা ছিল। বিপ্লবাত্মক আরও শতাধিক পুস্তক তিনি বাংলার বিপ্লব সমিতিকে দান করেছিলেন। সেই সব বই সারা দেশের মধ্যে ঘুরত বিপ্লবীদের মধ্যে। ম্যাথসিনির আত্মচরিত গরিলা যুদ্ধের পরিকল্পনা ছিল। পরবর্তীকালে আলিপুর বোমা মামলার সঙ্গে পুলিশ নিবেদিতার দেয়া এই সব নিষিদ্ধ পুস্তক বাংলার নানা স্থান থেকে খানা তল্লাশি করে উদ্ধার করেছিল। নিবেদিতা বলতেন, একে একে আমার প্রিয় বইগুলি আত্মপ্রকাশ করছে ছেলেদের মধ্যে, তরুণদের মধ্যে, বাংলার বিপ্লবের মধ্যে। সেদিন স্বদেশী শিল্প প্রচেষ্টার পেছনে নিবেদিতার যে আপ্রাণ চেষ্টা, উৎসাহ, সেই ইতিহাস আজ বিস্মৃতির অন্ধকার হয়তো লুপ্ত হয়ে গেছে। বাংলাদেশে পণ্য উৎপাদনের ধুম লেগে গেছিল। দেশলাই, সাবান, কাগজ, কালি হতে আরম্ভ করে মাটির বাসন জিনিস এইসব তৈরি হতে লাগলো। চরকার ঘর ঘর শব্দে বাংলার গরিব অন্তঃপুর মুখরিত হল। বৌভদ্রগড়ের শিক্ষিত বাঙালি সন্তান স্বেচ্ছায় তাঁতি হয়ে বাড়ির পেছনে তাঁত বসালো। তারা স্বদেশী পড়বে, বিদেশি বর্জন করবে। ম্যানচেস্টারের সূক্ষ্ম ধুতি শাড়ির পরিবর্তে মোটা খদ্দর প্রচলিত হয়ে গেল। কালীঘাটের মন্দিরে গিয়ে সহস্র লোক শপথ নিল, স্বদেশী ভিন্ন কিনব না। দোকানে দোকানে রকমারি দেশীয় পণ্য সম্ভার দেখা দিতে লাগলো। এই শহরের একটি অঞ্চলে নিবেদিতা ডন সোসাইটির ছেলেদের নিয়ে
একটা বিক্রয় কেন্দ্র খুলে বসলেন। দেখতে দেখতে এইরকম 3টে দোকান তৈরি হয়ে গেল। নিবেদিতা সম্পর্কে একজন তার রচনাকার বলছেন, বাজারে যে কোনো প্রসারের মধ্যে কোনো বিলাতি জিনিস দেখলেই নিবেদিতার রাগ হতো। অথচ সাদাসিধা গঠনের স্বদেশি তৈজসপত্র, মাটির খুঁড়ি, কী সুগঠন! সেই প্রদীপ একটি চোখে পড়লেই যেন মুগ্ধ হয়ে থাকতেন। দেশের লক্ষ্যে দেশীয় পণ্যদ্রব্যের প্রতি সচেতন করে তুলবার জন্য সংবাদপত্রে প্রবন্ধ পর্যন্ত লিখেছেন। তার বর্ণনা শুনে সামান্য জিনিসে দেখা শিল্প লোকের দৃষ্টি আকর্ষণ করত। রুচিবোধের একটা চিন্তা দেশাত্মবোধে পরিণত হয়ে যেত। বাঙালি দেশের জিনিস কিনলে যে সৌন্দর্য দেখতে ভুলে গিয়েছিল নিবেদিতার রসজ্ঞানে, সেটা আবার আমাদের মধ্যে ফিরে আসলো। যেন বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে একসময় যেন ভারতবর্ষের মানুষ নিজেকে ভারতীয় বলতে গর্ব অনুভব করতেন। তাই ভারতবর্ষের নিজস্ব প্রোডাকশন, ভারতবর্ষের নিজেদের মানুষের দ্বারা তৈরি জিনিসপত্র ব্যবহার করে তারাও সুখ অনুভব করত। তরুণ বিপ্লবীদের মধ্যে নিবেদিতা অরবিন্দের ভাই বারিন ঘোষকে পল্লীগ্রামে এবং শহরে বিক্রয় কেন্দ্রগুলোতে যোগাযোগ রক্ষার ভার দিয়েছিলেন। স্বদেশি ব্যবহার করবে মানুষ, তার দায়িত্ব বারিন ঘোষ নিয়েছিলেন। একদিন বারিনের হাতে একটা পয়সাও তখন ছিল না। অমনি তিনি ছুটলেন বাগবাজারে। নিবেদিতার পরামর্শ চায়। সব কথা শুনে নিবেদিতা বললেন, ভিক্ষায়াং নৈব নৈব চ। নিবেদিতা তখন একটা সাহায্য তহবিল খুললেন। নিবেদিতা কাজ করতেন শহরে, রবীন্দ্রনাথ গ্রামাঞ্চলে। এইভাবে স্বদেশীর প্রথম যুগে শিল্প প্রচেষ্টার ক্ষেত্রে নিবেদিতা রবীন্দ্রনাথ একযোগে কাজ করছেন। শিল্প প্রচেষ্টায় নিবেদিতা উদ্যম কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। একদল ছেলে বিদেশেতেও শিল্প শিক্ষার ট্রেনিং নেবার জন্য নিবেদিতা একটা পরিকল্পনা করলেন। সেই পরিকল্পনা সফল হলো। তার সেই পরিকল্পনায় সেদিন অর্থ সাহায্য করেছিলেন বাংলার দানবীর মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী। তার সহিত নিবেদিতা প্রথম পরিচয় হয় কলকাতার সেই প্লেগের সময়। নিবেদিতার উন্নতি সেদিন মহারাজা তার শ্যামবাজারের বসত বাড়ি সেবার কাজে সাময়িকভাবে দান করেছিলেন। নানা বিষয়ে বিশেষজ্ঞরা যখন ফিরে আসতেন তাদের সুপ্রতিষ্ঠিত হতে পারে, নিবেদিতা তার সমস্ত ব্যবস্থা করেছিলেন। এইভাবে বাংলার অনেকগুলো সমৃদ্ধ শিল্প প্রচেষ্টার মধ্যে মূলে ছিলেন নিবেদিতার প্রেরণা, তার আর্থিক সাহায্য। সেই অর্থে তিনি বিদেশেতে সংগ্রহ করেছেন সেগুলি ঠিকই, কিন্তু সেগুলি দেশীয়ভাবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন। নিবেদিতা যেন মূর্তিমতী ভারতের লক্ষ্মী হয়ে উঠলেন সেদিনে। সকলের দ্বারে দ্বারে ভিক্ষা করে ভিখারিনী বেশি ফিরছেন। বদ্ধ দ্বারে সবলে করাঘাত করে বাঙালির স্বদেশী ভিক্ষা দিচ্ছেন কলকাতার প্রকাশ্য রাজপথে। আর সকলের সঙ্গে স্বদেশী চরখা, টেকো, খদ্দর, সাবান, পেন্সিল প্রভৃতি ফেরি করতে পর্যন্ত তিনি দ্বিধাবোধ করতেন না। নিরভিমান হৃদয়ে তিনি দিনের পর দিন প্রতীক্ষা করেছিলেন বাঙালি মনে প্রাণে স্বদেশ হয়ে উঠবে। কবে বাঙালি তার গুরু সেই বাণী প্রচার করেছেন, তোমার একমাত্র উপাস্য দেবতা তোমার জননী জন্মভূমি। শিল্প প্রচেষ্টার ভিতর দিয়ে সফল করতে তুলতে হবে। মনে হয় সেদিন নিবেদিতা না থাকলে স্বদেশী শিল্প প্রচেষ্টার একখানা সার্থক রূপ আমরা খুঁজে পেতাম না। দিবারাত্র পরিশ্রম করে কি অসাধারণ তার বাগ্মিতা, তার সাথে তার ব্যক্তিত্ব, যেন এগুলি সব বিবেকানন্দের কাছ থেকে তিনি ধার করেছেন বা সমৃদ্ধ হয়েছেন সেগুলির দ্বারা। 1905 সালের আগস্ট মাস হঠাৎ তিনি গুরুতর রূপে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার এসে বলল টাইফয়েড। প্রাণ সংশয় হল। নিবেদিতা অসুখের সংবাদ পেয়ে ছুটে এলেন জগদীশচন্দ্র বসু, গোখলে এবং মা সারদা দেবী। 30 দিন ধরে সমান জ্বর, জীবনের আশা নেই। ভগিনী কিশ্চিন উদ্বিগ্ন অন্তরে শুশ্রূষা করতে লাগলেন। গোখলে মাথায় আইস ব্যাগ ধরে বসে আছেন। নিবেদিতার উপযুক্ত চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথের দুশ্চিন্তার অন্ত ছিল না। বাগবাজারের সংকীর্ণ বাড়ি থেকে নিবেদিতাকে জগদীশচন্দ্রের বাড়ির নিকটে একটি আলো বাতাসযুক্ত বাড়িতে আনা হলো। সাহেব ডাক্তার তার চিকিৎসায় নিবেদিতার
ঘোর আপত্তি। তখন ডাক্তার নীলরতন সরকার তার চিকিৎসার ভার গ্রহণ করলেন। 2-3 বার মনে মনে এমন হলো তিনি হয়তো বাঁচবেন না। অবশেষে তিনি বেঁচে উঠলেন। সম্পূর্ণ আরোগ্য লাভের জন্য বসু দম্পতি নিবেদিতাকে দার্জিলিংয়ে নিয়ে গেছিলেন। সেখানে আরোগ্য শয্যায় বসে নিবেদিতা জগদীশচন্দ্রের একখানা বইকে সম্পূর্ণভাবে সেটাকে পাঠক উপযোগী করে দেশে বিদেশের মানুষ, শিক্ষিত মানুষেরা যাতে তার স্বাদ পেতে পারে তার সম্পূর্ণ ব্যবস্থা নিবেদিতা নিজে করেছিলেন। নিবেদিতার যখন প্রাণ সংশয় পীড়ায় আক্রান্ত, তখন 7ই আগস্ট কলকাতার টাউন হলে এক বিরাট সভায় বঙ্গভঙ্গের প্রতিবাদ স্বরূপ বিজ্ঞানী সমস্ত বিলাতি বর্জন এবং স্বদেশী গ্রহণ সংকল্প গৃহীত হচ্ছে। সেই স্মরণীয় সভায় সভাপতি ছিলেন মহারাজা মনীন্দ্র নন্দী। ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে বয়কট জন্ম লাভ করল। সভায় এত জনসভা হয়েছিল যে এই সভা ভেঙে 4টে সভা করতে হয়। সেদিন এই বয়কটের প্রস্তাব এসেছিল বরোদা থেকে। অরবিন্দই তার রচয়িতা যেন। রাজনীতিতে বয়কট অরবিন্দের প্রতি ভারী মৌলিক একটা দান যেন। সেদিনকার সভায় এই কথা কেউ জানতে পর্যন্ত পারেনি, কারণ এই বয়কট প্রস্তাব অরবিন্দের নেপথ্যে পাঠিয়েও স্বদেশী আন্দোলনের অসাময়িক একদম পুরোধা সঞ্জীবনী সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। দূর হতে অরবিন্দ বাংলার হৃদস্পন্দন অনুভব করলেন এবং নেপথ্যে বঙ্গভঙ্গের প্রতিকার হিসাবে তিনি বাংলার জননায়কদের সম্মুখে এই বয়কট প্রস্তাব উপস্থাপিত করেছিলেন। সেদিনই তুমুল হর্ষধ্বনির মধ্যে বাঙালি শপথ গ্রহণ করেছিল, যদি বঙ্গভঙ্গ আইন পরিণত হয় তাহলে বাঙালি বিলেতি কাপড়, বিলেতি জিনিস বর্জন করবে। বাংলার স্বদেশী আন্দোলনের এই স্মরণীয় তারিখটা আরও একটু কারণে চিরস্মরণীয় হয়ে আছে। দ্বিখণ্ডিত বাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে সকল নরনারীকে এক ঐক্যের মন্ত্রে মিলনের মধ্যে উদ্বুদ্ধ করে তুলবার জন্য রবীন্দ্রনাথ দেশবাসীকে এই দিন এক ঐতিহাসিক বাণী উপহার দিয়েছিলেন। সেটা হলো, উত্তরে হিমাচলের পাদমূল হতে দক্ষিণের তরঙ্গমুখর সমুদ্র নদী জাল হতে পূর্ব সীমানায় এক বিরাট শৈলমালার ঐশ্বর্য তাকে যেন শঙ্খধ্বনিতে পূজার আলো দেখাচ্ছে। অস্ত সূর্যের দিকে মুখ ফিরিয়ে মুসলমান নামাজ পড়ছে, আবার হিন্দুরা ভোরে শঙ্খধ্বনি দিয়ে সেই সূর্যকেই আহ্বান করছে। আজ সায়াহ্নে গঙ্গার শাখা প্রশাখার বাইরে ব্রহ্মপুত্রের কুল উপকূল দিয়ে বাংলাদেশের পূর্বে পশ্চিমে আপন অন্তরের আলিঙ্গন বিস্তার লাভ করেছে। কলকাতায় ফিরে নিবেদিতা শত মুখে এর প্রশংসা করে বলেছিলেন, এমন রচনা সত্যি দুর্লভ। নিবেদিতা ইংরেজিতে সেটি অনুবাদ করে দিয়েছিলেন বাঙালিদের জন্য। তাতিকে বিদেশে মানুষ যারা এই ভারতবর্ষের প্রাণের স্পর্শটুকু পায়, তার বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা রঙে ও রেখায় রবীন্দ্রনাথের ওই উদ্দীপনাময়ী বাণী রূপান্তর করে বিদ্যালয়ের দেয়ালে টাঙিয়ে দিলেন তিনি। 22শে সেপ্টেম্বর টাউন হলে তার এক বিরাট জনসভায় অধিবেশন হলো। বাঙালি পূর্ব সংকল্পে দৃঢ় থাকার প্রস্তাব পুনরায় গৃহীত হলো। 16ই অক্টোবর রবীন্দ্রনাথের প্রস্তাবে রাখি বন্ধন উৎসব হলো। বাংলার কবি কণ্ঠে ঝঙ্কিত হলো জাগরণের এক নতুন মাঙ্গলিক। বেদনার প্রতীক হাতে মিলনের রাখি সূত্র হাতে বেঁধিয়ে দিয়ে বাঙালি শপথ গ্রহণ করল, ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই। রাখি পূর্ণিমার দিনে এই রাখি বন্ধন উৎসবকে আমরা সেই উত্তাল পরিবেশে রবীন্দ্রনাথ যে গান গিয়েছিল, বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক হে ভগবান, বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই হন বোন, এক হোক হে ভগবান। নিবেদিতার সমস্ত মন প্রাণ পড়ে রইল কলকাতায়। আরোগ্য লাভ করে শরীরে বল পেয়ে তিনি কলকাতায় ফিরে আসতে সংকল্প করলেন। 16ই অক্টোবর বঙ্গভঙ্গ আইন প্রবর্তিত হবার পর কলকাতায় যখন মৃত্যুশয্যায় শায়িত আনন্দমোহন বসু মিলন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, ঠিক সেই সময় দার্জিলিংয়ের এক সভায় নিবেদিতা বলছেন, যতদিন পর্যন্ত ভারতবাসীর আত্মত্যাগ ও বীরত্ব ইংরেজকে
এই বঙ্গভঙ্গ আইন উঠিয়ে নিতে না বাধ্য করছে ততদিন আমরা সংগ্রাম চালিয়ে যাব। এই সভায় দ্বিতীয় বক্তা ছিলেন এক প্রিয়দর্শন বাঙালি যুবক, স্বদেশ প্রেমে তারও তরুণ হৃদয় পরিপূর্ণ। তিনি ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস। পরবর্তীকালে তিনি দেশবন্ধু নামে পরিচিত হয়েছিলেন। দার্জিলিং হতে ফিরবার আগে একদিন সন্ধ্যাবেলা টেবিলের উপরে ছোট্ট একটি বুদ্ধ মূর্তি। তাকিয়ে তাকিয়ে দেখছেন নিবেদিতা, দেখেন আর মনে মনে ভাবেন জীবনের যাত্রাপথে এক তুঙ্গতা হতে আর এক তুঙ্গতায় চলেছেন ভগবান তথাগত চিরনিঃসঙ্গ তিনি। তার উদ্দীপনার শিখা বিচিত্র ভঙ্গে এতটুকু বিক্ষুব্ধ নয়, তার অটল প্রশান্তি। তার জীবন তো এমনই এক নিঃসঙ্গ উদ্দীপনাময় ছিল। তিনি কি পারবেন না বুদ্ধের মতো অকম্প উদ্দীপনার শিখা নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে? আজ এই পর্যন্তই নিবেদিতার ভারত দর্শনের ৬৬তম পর্ব। আগস্ট মাস আর একটি রবিবার আমরা হয়তো পাব। সেই রবিবারেও বিপ্লবের বাকি অংশ আপনাদের সামনে নিবেদিতার দৃষ্টিতে তুলে ধরার চেষ্টা করব। এটি হবে নিবেদিতার ভারত দর্শনের আসল রূপ। সকলে ভালো থাকবেন। ওম অসত মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় আবির্ময় এধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।